রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যাগ্রিমেন্ট। শুরু করার পূর্বেই প্রথমে আমরা জেনে নিব অ্যাগ্রিমেন্ট টপিকটি আমরা কেন পড়ব। অ্যাগ্রিমেন্ট টপিকটি পড়ার আমাদের মূল কারণ হচ্ছে এখান থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসতে দেখা যায়। এছাড়াও এইচএসসিতে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসেও একবার এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিল। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই আমরা অ্যাগ্রিমেন্ট কাকে বলে সে বিষয়টা সম্পর্কে একটু জানবো। অ্যাগ্রিমেন্ট জিনিসটা কি? অ্যাগ্রিমেন্টের স্বাভাবিক অর্থ হচ্ছে মিল বা চুক্তি। এখন এটা কার সাথে মিল রাখে বা কার সাথে চুক্তি করে সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। অ্যাগ্রিমেন্ট টপিকটিকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ পেশ করব। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাই, কোনো একজন ব্যক্তি একটা কাজ করলো, ঠিক একই রকম কাজ অপর একজন ব্যক্তিও করলো। খেয়াল করবে, দুইজন ব্যক্তি একই রকম কাজ করলো। এখন দ্বিতীয় কাজটি পরিপূর্ণভাবে আমরা লিখব না, পরিপূর্ণভাবে আমরা না লিখে দ্বিতীয় কাজটিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব। এই যে দেখো, প্রথম কাজটিকে পরিপূর্ণ লিখব, কিন্তু বিপরীতে দ্বিতীয় কাজটিকে পরিপূর্ণভাবে লিখব না, বরং আমরা দ্বিতীয় কাজটিকে সংক্ষিপ্ত আকারে লিখব। এই যে দ্বিতীয় কাজটিকে সংক্ষিপ্ত আকারে লেখা, এই পদ্ধতিটার নামই হচ্ছে অ্যাগ্রিমেন্ট। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। এখানে আমরা দেখতে পাই দুইটি বাক্য আছে। প্রথম কলামে যে বাক্যটি আছে রানা উইল গো টু মার্কেট, দ্বিতীয় কলামে যে বাক্যটি আছে আই উইল গো টু মার্কেট। এই দুইটা বাক্যকে আমরা এখন জোড়া লাগাবো। এই দুইটা বাক্যকে জোড়া লাগাতে গিয়ে যে পদ্ধতিটা অবলম্বন করা হবে তার নামই হচ্ছে অ্যাগ্রিমেন্ট। এই দুইটা বাক্যকে আমরা প্রাথমিকভাবে রানা উইল গো টু মার্কেট অ্যান্ড আই উইল গো টু মার্কেট এভাবে প্রকাশ করতে পারি, কিন্তু এভাবে প্রকাশ করলে একটা প্রবলেম আছে। এভাবে প্রকাশ করলে আমরা দেখতে পাই এখানে একই শব্দের একাধিক ব্যবহার আছে, যা কিনা রিডান্ডেন্সি। আর গ্রামারে রিডান্ডেন্সি করলে সেক্ষেত্রে সেটা চরম পর্যায়ের ভুল। এই জন্য এই লাল কালিতে যেভাবে যে বাক্যটা দেওয়া আছে সেটা কারেক্ট না। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব, কিভাবে লিখলে এখানে রিডান্ডেন্সি হবে না, এই বিষয়টা আমরা পরের উদাহরণে দেখতে পাই। এখানে আমরা দেখি রানা উইল গো টু মার্কেট, এটাকে আমরা হুবহু লিখলাম। ওকে, তাহলে আমরা প্রথম বাক্যটাকে হুবহু লিখলাম। এরপর আমরা দেখতে পাই অ্যান্ড আই উইল গো টু মার্কেট, এটাকে আমরা সংক্ষিপ্ত করে অ্যান্ড সো উইল আই এটুকু লিখলাম। এই যে আমরা দেখলাম প্রথম বাক্যটাকে পরিপূর্ণ লিখে পরের বাক্যটাকে সংক্ষিপ্তকরণ, এই সংক্ষিপ্তকরণের পদ্ধতিটাকেই অ্যাগ্রিমেন্ট বলা হয়। আশা করি অ্যাগ্রিমেন্ট কাকে বলে এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দুইটা গুরুত্বপূর্ণ নোট জেনে রাখবো। অ্যাগ্রিমেন্ট আমরা কেন করি? অ্যাগ্রিমেন্ট মূলত করা হয় শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য, যাতে একটা বাক্যে একই শব্দ বারবার ব্যবহৃত না হয়। যেমনটা আমরা উপরে উদাহরণে একটু আগে দেখে এসেছি। এটাই প্রথম নোটে লেখা আছে, অ্যাগ্রিমেন্ট মূলত করা হয় শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য। নোট 2 তে লেখা আছে, দেখতে পাই আমরা অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে উভয় ক্লজে একই টেন্স হয়। খুব ইম্পর্টেন্ট কথা, অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে এন্ড এর আগে এবং এন্ড এর পরে উভয় জায়গায় একই টেন্স হবে। ক্লাসের এই পর্যায়ে আমরা দেখব অ্যাগ্রিমেন্ট কত প্রকার। অ্যাগ্রিমেন্ট দুই প্রকার, অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট, নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট কি এবং নেগেটিভ অ্যাগ্রিমেন্ট কি? আমরা জানি দ্বিতীয় বাক্যটাকে প্রথম বাক্যের সাথে অ্যাগ্রিমেন্ট করা হয়। এই দ্বিতীয় বাক্যটাকে প্রথম বাক্যের সাথে যখন অ্যাগ্রিমেন্ট করা হবে, প্রথম বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে তাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। আর প্রথম বাক্যটা যদি না বোধক হয় তাহলে তাকে আমরা নামকরণ করব নেগেটিভ অ্যাগ্রিমেন্ট হিসেবে। যেমনটা এখানে লেখা আছে, যদি সেটা, দ্যাট মিন্স হচ্ছে ওই অ্যাগ্রিমেন্টটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে করা হয় তাহলে সেই জিনিসটার নাম হবে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। আর অন্যদিকে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি করা হয় তাহলে তার নাম হবে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। তাহলে আমরা যেটা দেখলাম এতক্ষণ ধরে, যেই বাক্যের সাথে মিলানো হয়, যদি ওই বাক্যটা হ্যাঁ বোধক হয় তাহলে তা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট।
আর যদি বাক্যটা নাবোধক হয় তাহলে তা নেগেটিভ এগ্রিমেন্ট। এখন আমরা এতটুকু বুঝতে পেরেছি এগ্রিমেন্ট জিনিসটা কি, কিন্তু এগ্রিমেন্ট আমরা কিভাবে করব আর এখান থেকে কোয়েশ্চেন আসবে কিভাবে, এই পুরো বিষয়টা এখন আমরা আলাপ করব। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এটা করার দুইটা নিয়ম আছে, ঠিক একইভাবে নেগেটিভ এগ্রিমেন্ট করারও দুইটা নিয়ম আছে। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কিভাবে করব সেই বিষয়টা জেনে নিই। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এখানে আমরা দেখতে পাই প্রথমে যে লেখা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রথম বাক্যটা হুবহু যা আছে তাই বসবে, কোনো পরিবর্তন হবে না, মনে রাখতে হবে। এই প্রথম বাক্যটা বসার পর পরের অংশে আমরা এন্ড বসাবো, অর্থাৎ প্রথম বাক্যটা লিখে আমরা এন্ড লিখব। এবার এন্ড লিখার পর আমরা কি লিখব? এন্ড লিখার পরে আমরা সাবজেক্ট লিখব, যেমনটা এখানে আমরা দেখতে পাই সাবজেক্ট। এই সাবজেক্টের পরে আমরা কি লিখব? অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বটা কোথা থেকে আনবো? অবশ্যই এই অক্সিলারি ভার্বটা আগের অংশের অর্থাৎ এন্ড এর পূর্বের অংশের অক্সিলারি থেকে আনতে হবে। এরপর আমরা যে কাজটা করব, টু অথবা অলসো বসিয়ে দিব। চলো বিষয়টা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে নেওয়া যায়। এখানে আমরা দেখতে পাই রানা উইল গো টু মার্কেট, এটা হচ্ছে প্রথম অংশ। এই প্রথম অংশটা লেখার পর আমরা এখানে এন্ড যুক্ত করে দিলাম। এবার এন্ড এর পরে আমরা কি লিখব? এন্ড এর পরে আমরা সাবজেক্টটা লিখলাম, এই সাবজেক্ট হচ্ছে আই। এরপরে যেটা করব অক্সিলারি ভার্বটা লিখব। এই যে এখান থেকে আমরা দেখি উইল, এই অক্সিলারি ভার্বটাকে এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে শেষ অংশে টু অথবা অলসো দুইটার যে কোনো একটা বসিয়ে দিলে হবে। তাহলে এই গেল একটা সিস্টেম। এরপরে দ্বিতীয় সিস্টেম আমরা দেখতে পাই, এখানেও সিমিলার ভাবে এন্ড এবং তার পূর্বের অংশ আমরা লিখে দিব। লিখার পরে এরপরে যেটা করব, এন্ড এর পরে দ্বিতীয় রুলসে আর সাবজেক্ট লিখবো না, বরং আমরা সো লিখবো। সো এর পরে যে কাজটা করব, অক্সিলারি ভার্ব লিখব। এখানেও সিমিলার ভাবে অক্সিলারি ভার্বটা আগের অংশ থেকেই নিতে হবে। এরপরে আমরা বাক্যের শেষ অংশে গিয়ে সাবজেক্টটা লিখব। এখানেও বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। রানা উইল গো টু মার্কেট, এটা হচ্ছে প্রথম বাক্য। এরপর আমরা যেটা করলাম, এন্ড লিখলাম, এন্ড এর পরে আমরা সো লিখলাম। এই সো এর পরে এখানে আমরা অক্সিলারি ভার্ব লিখলাম। এখানে অক্সিলারি ভার্বটা নেওয়া হয়েছে প্রথম অংশ থেকে। এরপরে আমরা সাবজেক্ট লিখলাম। তাহলে আমরা দেখতে পেলাম অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করার দুইটা নিয়ম। তো এখানে আমি বিষয়টাকে যদি একটু সহজ করে বলি, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের যে দুইটা নিয়ম আছে, দুইটা নিয়মের ক্ষেত্রেই এন্ড এর পরের অংশে মাঝখানে অক্সিলারি ভার্ব থাকবে, মনে রাখতে হবে। দুইটা নিয়মেই এন্ড এর পরের অংশে মাঝখানে অক্সিলারি ভার্বটা থাকবে, যেমনটা আমরা দেখতে পাই এখানে। এই যে প্রথম নিয়মে এন্ড আছে, তারপরে সাবজেক্ট, এই যে দেখো অক্সিলারি আছে, এখানে অক্সিলারি আছে। প্রথম নিয়মের ক্ষেত্রে সাবজেক্টটাকে আমরা প্রথমে লিখব এবং শেষে গিয়ে টু অথবা অলসো লিখব। দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে সাবজেক্টটাকে আমরা সবার পরে নিয়ে লিখব এবং এন্ড এর পরই আমরা সো লিখব। আশা করি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি খুব গুরুত্বপূর্ণ একটি নোট আলোচনা করব। আমরা বলেছি দ্বিতীয় অংশে অর্থাৎ এন্ড এর পরে যে অংশটাকে আমরা লিখব, এই অংশের অক্সিলারি ভার্ব আমরা এন্ড এর পূর্বের অংশ থেকে আনব। কিন্তু কখনো যদি এমন হয় এন্ড এর পূর্বের অংশে অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকে না সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। এখন এন্ড এর পূর্বের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা কোথা থেকে অক্সিলারি ভার্ব লিখব? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এন্ড এর পরে আমরা ডু, ডাজ, ডিড লিখব। অর্থাৎ এন্ড এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ডু অথবা ডাজ লিখব, এবং এন্ড এর পূর্বের অংশে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড লিখব। এই বিষয়টাই স্ক্রিনে আমরা দেখতে পাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা অবস্থা বুঝে ডু, ডাজ এবং ডিড ব্যবহার করব। এই যে এখানে লেখা আছে অবস্থা বুঝে, এর মানে কি? এর মানে হলো যদি এন্ড এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডু, ডাজ, আর এন্ড এর পূর্বে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডিড।
চলো এই নিয়মে আমরা দুইটা উদাহরণ দেখে নিই। সামিরা লাভস হার ব্রাদার, তানভীর লাভস হার ব্রাদার। এখানে যে দুইটা বাক্য আছে এই দুইটা বাক্যকে আমরা এগ্রিমেন্ট করব। তো আমরা প্রথম বাক্যটাকে হুবহু লিখে দিলাম, এটা আমরা আগেও বলেছি প্রথম অংশে যে বাক্যটা বসবে এটা একদম হুবহু থাকবে। এরপরে আমরা অ্যান্ড বসাবো। অ্যান্ড বসানোর পরে আমরা যেটা করেছি সোটাকে অ্যান্ড এর পর পর বসাবো। সো এর পরে আমরা বলেছি অক্সিলারি ভার্ব লাগবে। এখন অক্সিলারি ভার্ব এই বাক্যে আমরা দেখতে পাই কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু এই অংশে কোনো অক্সিলারি ভার্ব নাই সেহেতু আমাদেরকে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। এখন এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হয় ডু হবে না হয় ডাজ হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ডু না ব্যবহার করে ডাজ ব্যবহার করব। এই জন্য আমরা এখানে লিখলাম সো ডাজ। এরপরে যে কাজটা করব সাবজেক্টটাকে হুবহু লিখে দিব। সো এখানে লিখলাম আমরা সামিরা লাভস হার ব্রাদার এন্ড সো ডাজ তানভীর। এরপরে চলো এই বাক্যটাকে আমরা আরেক পদ্ধতিতে এগ্রিমেন্ট করে দেখি। এখানে আমরা প্রথম অংশে বাক্যটা লিখে ফেললাম হুবহু সামিরা লাভস হার ব্রাদার। এরপর আমরা এন্ড লিখলাম, তারপরে যে কাজটা করব আমরা সাবজেক্টটাকে আগে লিখবো। মাঝখানে এখানেও বরাবরই অক্সিলারি ভার্ব থাকবে ডাজ আগের নিয়মেই। এরপরে যে কাজটা করব বাক্যের শেষ অংশে টু অথবা অলসো বসাবো। সো এই বাক্যটা হলো সামিরা লাভস হার ব্রাদার এন্ড তানভীর ডাজ টু। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমরা জানলাম অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কিভাবে করতে হয়। যেমনি ভাবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুইটা নিয়মে করা যায় ঠিক একইভাবে নেগেটিভ এগ্রিমেন্টও দুইটা নিয়মে করা যায়। তো চলো আমরা নেগেটিভ এগ্রিমেন্ট করা শিখে নিই। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রেও দুইটা রুলস। প্রথম রুলসটাতে আমরা দেখতে পাই নেগেটিভ সেন্টেন্সটা হুবহু প্রথম অংশে যা আছে তাই লিখে দিব। এরপরে আমরা এন্ড লিখবো, এটাও হুবহু ওই অ্যাফার্মেটিভের মতোই। এরপরে যে কাজটা করব সাবজেক্ট লিখব। সাবজেক্টের পরে এরপর আমরা যেটা করব অক্সিলারি ভার্ব উইথ নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসব। এরপরে বাক্যের শেষাংশে গিয়ে আইদার লিখ। এই বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। জন হ্যাজ নট সিন দ্য নিউ মুভি ইয়েট। দেখো এই যে দেখো জন হ্যাজ নট সিন দ্য নিউ মুভি ইয়েট, এটা হুবহু যা আছে তাই লিখে দিলাম। এরপর আমরা এন্ড লিখলাম, এন্ড এর পরে আমরা সাবজেক্ট লিখলাম সাবজেক্ট। এরপরে যে কাজটা করলাম হ্যাভ অক্সিলারি ভার্ব। আমরা আগেই বলেছি এগ্রিমেন্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা মূলত আগের অংশ থেকে নিয়ে আসবো। তাহলে এখানে কি আছে? হ্যাজ নট। তাহলে এখন হ্যাজ হওয়ার কারণ হচ্ছে এখানে জন থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে আই তাই আমরা হ্যাজ না বসিয়ে হ্যাভ বসাবো। সো আই হ্যাভ। আর এখানেও যেহেতু নট ছিল এই জন্য আমরা এখানে নট নিয়ে এসেছি, আই হ্যাভ নট। আর বাক্যের শেষে আমরা কি বসিয়ে দিলাম? আইদার। ওকে। দ্বিতীয় নিয়ম আমরা দেখতে পাই নেগেটিভ সেন্টেন্সটা হুবহু যা আছে তাই লিখে দিব, তারপরে এন্ড থাকবে। এরপরে এখানে আর আমরা সাবজেক্ট না বসিয়ে নাইদার বসাবো। এই নাইদার বসানোর পরে মাঝখানে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, এরপরে বাক্যের শেষে গিয়ে সাবজেক্ট বসাবো। তো এখানে আরেকটা কথা বলে রাখি, দুইটার ক্ষেত্রে কিন্তু সেম কথা। এন্ড এর পরে যে অংশটাকে আমরা লিখব এর মধ্যে অবশ্যই অক্সিলারি ভার্বটা মাঝখানে থাকবে। যেমন আমরা এখানে দেখি অক্সিলারি ভার্বটা মাঝখানে, এখানেও মাঝখানে। তো এখানে আমরা দেখি জন হ্যাজ নট সিন দ্য নিউ মুভি ইয়েট। প্রথম অংশের যে বাক্যটা আছে এটাকে আমরা হুবহু রেখে দিলাম। এরপর আমরা এন্ড বসালাম, এন্ড এর পরে আমরা নেইদার বসালাম। নেইদারের পরে এখান থেকে যে আমরা অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, এটাকে আমরা সাবজেক্টের কারণে হ্যাভ বানালাম। এরপরে বাক্যের শেষে গিয়ে সাবজেক্ট বসালাম। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে একটা বিষয় কমন হচ্ছে এন্ড এর পরে যখন আমরা অক্সিলারি ভার্ব বসাবো সেটা অবশ্যই মাঝখানে থাকবে। মাথায় রাখতে হবে অবশ্যই অক্সিলারি ভার্বটা মাঝখানে বসবে এবং এক নিয়মে সাবজেক্ট বসবে আগে, অপর নিয়মে সাবজেক্ট বসবে পরে। এই দুইটা পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করব। আমি আবারও রিপিট করছি, যখন আমরা এগ্রিমেন্ট করব এগ্রিমেন্টের ক্ষেত্রে এন্ড এর পরে যে অংশটা লিখব সেখানে অবশ্যই অক্সিলারি ভার্বটা মাঝখানে থাকবে। আর এক নিয়মে সাবজেক্টটা বসবে আগে, অপর নিয়মে সাবজেক্টটা বসবে পরে। তো ভিডিওর এই পর্যায়ে আমরা
ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে এগ্রিমেন্ট থেকে আসা প্রশ্নগুলো নিয়ে আলাপ করব। প্রথম প্রশ্নটিতে আমরা দেখতে পাই এখানে লেখা আছে হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ড্যাশ। তো এইটাকে আমরা কিভাবে এগ্রিমেন্ট করব? তো প্রথমে আমরা যেই বিষয়টা ক্লিয়ার করব, অ্যান্ড এর আগে যেটা আছে এটা হামবোধক বাক্য, দ্যাট মিনস হচ্ছে এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে যদি বাক্যে অপশনগুলোতে কোথাও নেগেটিভ থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। অপশন এ বি সি ডিতে যথাক্রম আমরা কোথাও নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস হচ্ছে নেগেটিভের কারণে এখানে কোনোটাই বাদ হবে না। তাহলে আমরা কোনটাকে উত্তর করব? তো উত্তর করার ক্ষেত্রে আমরা যেটা করব, এন্ড এর পরে আমরা দুইভাবে করা যায়, আমরা আগেই বলেছি সাবজেক্টটাকে আগে রেখে করব, না হয় সাবজেক্টটাকে পরে নিয়ে করব। মাঝখানে কিন্তু অক্সিলারি ভার্ব পড়বে। আমি আবারও রিপিট করছি, এগ্রিমেন্টের ক্ষেত্রে অবশ্যই মাঝখানে অক্সিলারি ভার্ব পড়বে। এখন আমরা দেখব যদি কোনো অপশনে মাঝখানে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তাকে আমরা উত্তর হিসেবে নিব না। তো আমরা দেখি এখানে কোনটাতে অক্সিলারি ভার্ব নাই মাঝখানে। এই যে বিতে আমরা দেখতে পাই মাঝখানে অক্সিলারি ভার্ব নাই, সো বি বাদ। ডিতে আমরা দেখতে পাই এখানেও মাঝখানে অক্সিলারি ভার্ব নেই, সো ডিও বাদ। তাহলে হয় এ হবে, না হয় সি হবে। এখন এ নাকি সি সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে আমরা দেখতে পাই হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড, এখন অ্যান্ড এর পরে প্রথমে সাবজেক্ট বসিয়েছে আই, এরপরে ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে ইজ আছে সেখান থেকে অ্যাম হতে পারে। তারপরে যেটা দেখো এই যে সো, আমরা জানি আই সাবজেক্ট বসলো, তারপরে অ্যাম বসলো, তারপরে সো বসে না, বাক্যের শেষে বসে টু অথবা অলসো, শেষের দিকে বসে টু অথবা অলসো। অপশন এ তে যেহেতু টু অথবা অলসো না দিয়ে সো দিয়েছে তাই এটা বাদ। এখন আমাদের উত্তর হচ্ছে অপশন সি। তাহলে এই বাক্যটা যেটা হলো হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড সো অ্যাম আই, ঠিক আছে। অ্যান্ড এর পরে সো বসালো, সো এর পরে মাঝখানে অক্সিলারি ভার্ব আছে, তারপরে শেষে গিয়ে সাবজেক্ট বসিয়েছে। 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম। অ্যান্ড এর যে আগে অংশটা রয়েছে সেটা না বোধক, দ্যাট মিনস হচ্ছে এটা নেগেটিভ এগ্রিমেন্ট। এখন অপশনগুলোতে যদি কোনোটায় হাবোধক থাকে সেটাকে আমরা বাদ দিব। এই যে অপশনগুলোতে প্রথমটাতে আমরা দেখতে সি তে দেখতে পাই এটা হাবোধক, সো সি বাদ। আর কোনোটাতে আছে কি হাবোধক? না। আর কোনোটাতে হাবোধক হ্যাঁ আছে, অপশন ডি তে আমরা দেখতে পাই হাবোধক, এটাও বাদ। তাহলে অপশন এ অথবা বি এই দুইটার যে কোনো একটা উত্তর হবে। এক্ষেত্রে আমরা দেখব অক্সিলারি ভার্বটা মাঝখানে আছে কিনা। অক্সিলারি ভার্বটা যদি মাঝখানে না থাকে সেটাও বাদ। অপশন এ তে আমরা দেখতে পাই অক্সিলারি ভার্বটা বাক্যের শেষে আছে, সো অপশন এ বাদ। তাহলে এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি। এবার আমরা দেখি অপশন বিটা কিভাবে উত্তর করলো ডিরেক্টলি। আমরা জানি নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে এন্ড এর পরে নেইদার বসানো যায়, সো নেইদার বসাবো। এই নেইদারের পরে যেটা করতে হবে অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে আমরা দেখতে পাই ডাজ আছে, সো ডাজ, এখানে আমরা ডাজ বসাইতাম, কিন্তু সাবজেক্ট যেহেতু আই এই জন্য আই এর জন্য ডাজ না বসে ডু বসবে, সো মাঝখানে ডু বসলো আর বাক্যের শেষে গিয়ে আই বসিয়েছে। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই which one of the following is correct। এটা কোন বাক্যটা কারেক্ট সেটা চুজ করতে হবে। একদম সিম্পল হিসাব, আমরা পুরো অপশনগুলো পড়ব। she took picture, she took picture, she took picture, she took picture, she took picture। অপশন এ বি সি ডি ই তে যথাক্রম আমরা দেখতে পাই প্রথম অংশ একদম ঠিক আছে। এবার আমরা দেখব এন্ড পর্যন্ত কিন্তু ঠিক আছে, এন্ড এর পরেই মূলত খেলাটা ঘুরে গেছে। এখন এন্ড এর পরে আমরা এখানে একটা কমন জিনিস যাচাই করব, মাঝখানে অক্সিলারি ভার্ব নাই যেগুলা সেগুলোকে বাদ দিই। আমরা দেখতে পাই অপশন বি এবং সি তে মাঝখানে অক্সিলারি ভার্ব নাই, তাই অপশন বি এবং সি বাদ। এরপরে যেটা করব আমরা দেখব অপশন এ বি ই তে কোন জায়গাগুলোতে প্রবলেম আছে। আগেরটা যেহেতু হ্যাঁ বোধক তাহলে পরেরটাও কিন্তু হ্যাঁ বোধক হতে হবে, সো এখানে না বোধক নাই, এজন্য হ্যাঁ বোধক বা না বোধকের ক্ষেত্রটা দিয়ে কোনটাকে বাদ দেওয়া যাচ্ছে না। এখন আমরা দেখি অপশন এ তে এন্ড আই ঠিক আছে, সাবজেক্ট হতে পারে আই। এবার আই এর পরে দেখো এখানে ডিড রয়েছে, ডিড ঠিক আছে, এটাও হতে পারে অক্সিলারি ভার্ব, যেহেতু এর আগে টু ফার্স্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। এই ডিড এর পরে শেষে সো বসবে না, হয় টু বসবে না হয় অলসো বসবে, সো অপশন এ বা। এরপর আমরা দেখব অপশন ডি নাকি ই।
শি টুক পিকচার অ্যান্ড সো ডিড আই। সো বসতে পারে, কোনো সমস্যা নাই। সো এর পরে আমরা দেখতে পাই অক্সিলারি ভার্ব বসবে। অপশন ডি তে আগের অংশে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স রয়েছে তাই অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসবে। এরপরে সাবজেক্ট হিসেবে আই বসছে, এটা হতে পারে এবং এটাই উত্তর। অপশন ই কেন হয়নি? শি টুক পিকচার অ্যান্ড, ওকে ফাইন, ঠিক আছে। অ্যান্ড এর পরে আই সাবজেক্ট আছে, এটাও ঠিক আছে। তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসছে, এটাও ঠিক আছে, কিন্তু দ্য সেম হবে না, এখানে টু অথবা অলসো হবে। এই জন্যই মূলত অপশন ডি কে উত্তর নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্নটা সলভ করা যায়। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এখানেও সেম কাহিনী, 4টা বাক্য দেওয়া আছে, কোনটা কারেক্ট সেটা বের করতে হবে। তো আমরা অপশন এ বি সি ডি যথাক্রমে পড়ে দেখি। অপশন এতে আমরা দেখতে পাবো পাইওনিয়ার ম্যান অ্যান্ড উইমেন এন্ডিউরড টেরিবল হার্ডশিপ। অপশন বি তে আমরা দেখতে পাবো পাইওনিয়ার ম্যান অ্যান্ড উইমেন এন্ডিউরড টেরিবল হার্ডশিপ। অপশন সি তে আমরা দেখতে পাই পাইওনিয়ার ম্যান অ্যান্ড উইমেন endured terrible hardship and also the children. অপশন ডি তে আমরা দেখতে পাই pioneer man and women endured terrible hardship. তো অপশন বি তে মেবি কোন একটা কিছু মিসিং আছে, এটা প্রশ্নের টাইপিং এ ভুল হয়েছে, সো এটাকে আমরা বাদ দিয়ে রাখলাম আপাতত। অপশন এ সি ডি তে আমরা যথাক্রমে দেখতে পাই এন্ড এর আগ পর্যন্ত ঠিক আছে। এখন এন্ড এর পরে আমরা আসলে কোন বিষয়টার উপর বিবেচনা করে উত্তর করব। প্রথমে যেটা কাজটা করব, আমরা অক্সিলারি ভার্বটা মাঝখানে আছে কিনা সেটা একটু চেক করে দেখব। এন্ড এর পরে আমরা দেখতে পাই সো আছে, মাঝখানে অক্সিলারি ভার্ব আছে, সো এটা হতে পারে। এরপর আমরা সি তে দেখতে পাই এন্ড এর পরে অলসো আছে, অলসো, তারপরে মাঝখানে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য অপশন সি হবে না। অপশন ডি তে আমরা দেখতে পাই এন্ড এর পরে সো আছে, মাঝখানে অক্সিলারি ভার্ব আছে, এরপরে সাবজেক্ট আছে, সো এটা হতে পারে। তাহলে আমরা দেখতে পাইলাম অপশন বি আর সি বাদ, তাহলে উত্তর হবে হয় অপশন এ না হয় ডি। আমরা দেখি প্রথমে এন্ড বসানো আছে, এন্ড অপশন এ তে এন্ড আছে, এন্ড এর পরে সো আছে, হতে পারে। এবার এন্ড এর পরে আমরা দেখতে পাই আগের অংশে ভার্ব হচ্ছে এন্ডিউরড ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর আগের অংশে ভার্ব যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু না বসে ডিড বসবে। যেহেতু অপশন এ তে ডিড এর পরিবর্তে ডু বসানো হয়েছে তাই অপশন এ বাদ। এরপর আমরা দেখি অপশন ডি, pioneer men and women endured terrible hardship and so, আমরা জানি সো বসতে পারে এন্ড এর পরে। সো এর পরে দেখি আমরা এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে endured, তার পরিবর্তে ডিড বসছে, ঠিক আছে। এরপরে সাবজেক্টটা বলবে দেয়ার চিলড্রেন, সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন ডি। আমাদের আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে poetry in every language celebrates beauty and truth dash, so does art, so as art, as well as art, why not art? এখন আমরা আবারও বলছি, আমরা দেখব মাঝখানে অক্সিলারি ভার্ব নাই কোনটাতে। যেখানে মাঝখানে অক্সিলারি ভার্ব থাকবে না সেটা বাদ। অপশন এ তে মাঝখানে অক্সিলারি ভার্ব আছে, এটা উত্তর হতে পারে। অপশন বি তে মাঝখানে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য অপশন বি বাদ। অপশন সি তে মাঝখানে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য এটা বাদ। অপশন ডি তে নাই, এটাও বাদ। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। এটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, আগের অংশটা যেহেতু হা বোধক তাই এরপরে সো হতে পারে। সো এন্ড এর পরে আমরা সো বসালাম। এখন এন্ড এর পরে যেহেতু সো বসাইছি তারপরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। আগের অংশে ভার্ব হচ্ছে সেলিব্রেটস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ডাজ বসাবো। সো অপশন এ তে আমরা ডাজ বসালাম। এরপর আমরা সাবজেক্টটা বসাবো আর্ট, সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। সো বন্ধুরা, আশা করি তোমাদেরকে পুরো টপিকটি ভালোভাবে বুঝাইতে পেরেছি। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।